এক হাতে প্রেগনেন্সির পজিটিভ রিপোর্ট আর অন্য হাতে ডিভোর্স পেপার নিয়ে বসে আছে দীপ্তি। কিছুক্ষণ আগেই দুটো পেয়েছে। রিপোর্টটা হাতে নিয়ে বাড়ি ফেরার সময় খুব হাসি খুশি ছিল দীপ্তি। ভেবেছিল এবার হয়তো সবটা আগের মতো হয়ে যাবে। কিন্তু বাড়ি ফিরতেই রিশাদ দীপ্তির সামনে ডিভোর্স পেপার এগিয়ে দেয়। তাও আবার রিশাদের সিগনেচার করা। শুধু পেপারটা দিলে না হয়, প্রেগনেন্সির রিপোর্টটা দিয়ে রিশাদের সিদ্ধান্ত বদলাতে পারত দীপ্তি। কিন্তু রিশাদ তো কয়েক কদম এগিয়ে গেছে। রিশাদকে বাবা হবার সুসংবাদ দেওয়ার ইচ্ছেটা হারিয়ে গেছে দীপ্তির। সারা রাত বসেই কাটিয়েছে। রিশাদ পেপার দিয়ে চলে গিয়েছিল আর বলেছিল, ডিভোর্স পেপারে আমি সাইন করে দিয়েছি, তুমিও করে দিও। আর এসে যেন তোমাকে এ বাড়িতে না দেখতে পাই। সারা রাত বাড়ি ফেরেনি রিশাদ। ফজরের আজান শোনা মাত্রই দীপ্তি নামাজ পড়ে নেয়। মোনাজাতে শুধু রিশাদের ভালো থাকা চেয়েছে, সব সময়ের মতো। নামাজ পড়ে ফোন দেয় ওর অফিসের কলিগ রিতাকে। বয়সে ওর চেয়ে 4 বছরের বড়, বিধবা, 3 বছরের একটা মেয়ে আছে। স্বামী মারা যাবার পর শ্বশুরবাড়ির সাথে যোগাযোগ রাখেনি, আর তারাও রাখেনি। অফিসের পাশেই নিজস্ব ফ্ল্যাটে থাকে। দীপ্তিকে সে বড়ই স্নেহ করে। এত সকালে দীপ্তির ফোন পেয়ে কিছুটা ঘাবড়ে যায় রিতা। কিছু হলো না তো? রিতা আপু? দীপ্তি, তোর কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? আপু, তোমার বাসায় আমাকে কিছুদিন থাকতে দিবে? খুব তাড়াতাড়ি নতুন বাসা খুঁজে আমি চলে যাব। এসব কি বলছিস তুই? কি হয়েছে? রিশাদ ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছে। কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকে রিতা। পরে বলে, আমি গাড়ি নিয়ে আসছি, তুই রেডি থাক। খবরদার, আমি না আসা পর্যন্ত যাই হোক না কেন বাড়ি থেকে বের হবি না। হুম। আরেকটা কথা, কিছুতেই ডিভোর্স পেপারে সিগনেচার করবি না। সরি আপু, সরি। দীপ্তি ফোন কেটে দেয়। ফোন রেখে কাগজ কলম নিয়ে বসে দীপ্তি। একটা চিঠি লেখে রিশাদকে। চিঠি বললে ভুল হবে, তার চেয়ে চিরকুট বলা ভালো। রিশাদ, ভালো থেকো তুমি। আমি আমার প্রয়োজনীয় সব জিনিস নিয়ে গেলাম, কিন্তু ভালোবাসার তোমাকে রেখে গেলাম। সাথে রেখে গেলাম 6 বছরের ভালোবাসা। তুমি আমাকে এমন একটা খাদের সামনে এনে দাঁড় করিয়েছো, যেখানে লাভ দেওয়া ছাড়া অন্য কোনো রাস্তা নেই। আমি প্রেগনেন্ট রিশাদ। রিপোর্টটা পাশে রেখে গেলাম। তুমি যা করেছো, তারপর আমি আশা করব তুমি কখনো তোমার সরি, আমার সন্তানের দাবি নিয়ে আমার সামনে দাঁড়াবে না। তোমার বিরক্তিকর দীপ্তি। চিরকুটটা রেখে কান্নায় ভেঙে পড়ে দীপ্তি। এক হাত দিয়ে চোখের পানি মুছে অন্য হাত দিয়ে ডিভোর্স পেপারে সাইন করে দেয়। কলমের একটা খোঁচায় শেষ হয়ে গেল দুটো মানুষের 6 বছরের ভালোবাসার সম্পর্ক আর 2 বছরের বিবাহিত জীবন। বাবা মায়েদের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিল রিশাদ আর দীপ্তি। এতে দুজনকেই পরিবার থেকে বিতাড়িত করা হয়। 4 বছরের প্রেম ছিল দুজনের। নিজেদের ভালোবাসার কথা পরিবারকে জানানোর পর পরিবার থেকে মেনে নেওয়া নেওয়াতে দুজনেই বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে। দীপ্তি আর রিশাদ দুজনেই স্বাবলম্বী ছিল, তাই নতুন সংসার গড়তে খুব একটা বেগ পেতে হয়নি। বেশ চলছিল তাদের টোনাটুনির সংসার। ভালোবাসার কোনো কমতি ছিল না সেখানে। কিন্তু বাবা মাকে কষ্ট দিয়ে জীবনে সুখী হওয়া যায় না। তাদের মনের কষ্ট নিয়ে ফেলা একটা দীর্ঘশ্বাস সন্তানের জন্য অভিশাপ স্বরূপ। তেমনি অভিশাপ হয়ে দীপ্তি আর রিশাদের জীবনে এলো রিয়া, রিশাদের অফিস কলিগ। রিয়া নিজের রূপে রিশাদের চোখে রঙিন চশমা পরিয়ে দেয়, যেটাতে দীপ্তিকে বড়ই বেরঙিন লাগে। শুরু হয়ে দুজনের মধ্যে মন মালিন্য। দীপ্তির প্রতি কমতে থাকে রিশাদের খেয়াল, ভালোবাসা। প্রায় রাতেই রিশাদ দেরি করে আসত। ভালোবাসায় অন্ধ দীপ্তির চোখ আর মন ভাবত, কাজের ব্যস্ততার জন্য এমন হচ্ছে। ওর মনে ভুলেও কখনো এটা আসেনি যে রিশাদ কখনো ওর থেকে দূরে যেতে পারে। রিশাদ ওর মনে দীপ্তির জায়গা অন্য কাউকে দিতে পারে। কিন্তু সেদিন থেকে ভাবতে শুরু করেছিল, যেদিন রিশাদের শার্টের লিপস্টিকের দাগ আর ওর শরীরে মেয়েদের পারফিউমের ঘ্রাণ পেয়েছিল, আর রিশাদ সেটা এড়িয়ে গিয়েছিল। এর প্রায় লিপস্টিকের দাগ আর মেয়েদের পারফিউমের ঘ্রাণ পেত। বেশ কয়েকবার এ নিয়ে কথা হয় দুজনের। কিন্তু রিশাদ দীপ্তিকে সন্তুষ্ট করার মতো কোনো উত্তর দিতে পারত না। কোনো রকমে সবটা এড়িয়ে যেত। কয়দিনই বা রিশাদ সবটা এড়াতো। একদিন না একদিন সামনে আসতোই। রিশাদের অবর্তমানে একদিন রিয়া আসে ওদের বাড়িতে। কে আপনি? আমি রিয়া, এ বাড়ির পরবর্তী কর্ত্রী। মানে? মানে আমি আর রিশাদ একে অপরকে ভালোবাসি, শীঘ্রই বিয়ে করব। কি সব বাজে কথা বলছেন আপনি? আমি রিশাদের ওয়াইফ, আর রিশাদ আমাকে ভালোবাসে। ভালোবাসতো? হ্যাঁ, ও তোমাকে ভালোবাসতো, আর সেটা পাস্ট। এখন আমি ওর প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। আপনার আর কিছু বলার আছে? না থাকলে আসতে পারে, দরজা খোলা আছে। যাব। তার আগে আমার গায়ের পারফিউমের ঘ্রাণটা নাকে নাও তো।
দেখো চেনা চেনা লাগে কিনা। দীপ্তি তখন 2 পা পিছিয়ে যায়। এটা তো সেই ঘ্রাণ যেটা দীপ্তি প্রায়ই রিশাদের শরীরে পায়। শোনো দীপ্তি, তোমায় একটা কথা বলি। আমার আর রিশাদের মাঝ থেকে সরে যাও। যত টাকা চাও পাবে। এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। এক্ষুনি। ওকে ওকে, বাই। সেদিন রিশাদ বাড়ি ফিরলে দীপ্তি সমস্ত ঘটনা ওকে জানায়। রিয়া এখানে এসেছিল শুনে রিশাদ অস্থির হয়ে যায়, ঘামতে শুরু করে। কি হলো রিশাদ, তুমি কিছু বলছো না কেন? সেদিনও রিশাদ সবটা এড়িয়ে যায়। কিন্তু সত্যি আর কতদিন লুকানো যায়? একদিন না একদিন তো সামনে আসবেই। আর তাই হলো। রিশাদ একদিন রিয়াকে বাড়িতে নিয়ে আসে আর দীপ্তিকে বলে, আমি তোমাকে ডিভোর্স করে রিয়াকে বিয়ে করব। তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমাদের মাঝে থেকে সরে দাঁড়াও। সেদিন দীপ্তি কিছু বলতে পারেনি। বাড়তে থাকে দুজনের মধ্যে দূরত্ব। দীপ্তি চেষ্টা করেছিল সবটা বদলাতে, কিন্তু ব্যর্থ হয়। যার ফলস্বরূপ আজ এই বিচ্ছেদ। বাইরে গাড়ির আওয়াজ পায় দীপ্তি। রীতা আপু এসেছে। রীতা এর আগেও এই বাড়িতে এসেছে, তাই দীপ্তির রুম চিনতে অসুবিধা হয়নি। দরজায় এসে থমকে দাঁড়ায় রীতা। দীপ্তি বিছানায় হেলান মেঝেতে বসে আছে। মুখ ফুলে আছে। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। দৃষ্টি সিলিংয়ে ঝরে থাকা পাখার দিকে, আর হাতে একটা শাড়ি। এসব দেখে বুক কেঁপে ওঠে রিতার। বুঝতে পারে কি হতে যাচ্ছিল এখানে। দরজার কাছে দুটো ব্যাগ দেখে ড্রাইভারকে ডাকে। রীতা এসে দীপ্তির পাশে বসে। দীপ্তি, আমাদের যেতে হবে, চল। রীতার দিকে কিছুক্ষণ তাকিয়ে হাসে দীপ্তি। এর মানসিক আর শারীরিক অবস্থা বুঝতে পেরে রীতা ওকে ধরে নিয়ে যায়। পুরো রাস্তা একটা কথাও বলেনি দীপ্তি। রীতায় বাসায় গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে ও। রীতা অফিস থেকে নিজের আর দীপ্তির ছুটি নিয়ে নেয়। রীতা কৌশলে দীপ্তিকে ঘুমের ওষুধ খাইয়ে দেয়। ব্যাগ খুঁজে মোবাইল বের করে সেটা মিউট করে রাখে। বাড়ির দরজায় দাঁড়িয়ে রিশাদের মনে হচ্ছিল দীপ্তি বাড়ির ভেতরে আছে। কিন্তু ভেতরে এসে চারদিক চোখ বুলিয়ে দেখে কিন্তু দীপ্তি নেই। নিজেকে ফ্রেশ করার জন্য বেডরুমে যায়। কাবার থেকে ওর কাপড় নিয়ে বাথরুমে যায়। বের হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে মাথার চুল নাড়তে নাড়তে গুনগুনিয়ে গান গেতে থাকে। তখন নজর পড়ে বিছানার উপর 3টি কাগজ পাশাপাশি রাখা। কাগজ 3টি হাতে বলে, একটা ডিভোর্স পেপার। নিশ্চয় সাইন করেছে। এটা দেখে মনে হচ্ছে চিঠি। নিশ্চয়ই ওই তুই তুচ্ছ কথাগুলো। কিন্তু এই অ্যানভেলভে কি আছে? খুলে দেখি ম্যাডাম কি রেখেছে এতে। অ্যানভেল খুলে দেখতে প্রেগনেন্সির রিপোর্ট পড়ে রিশাদ। চোখ ঠোকর থেকে বের হবার জোগাড়। মাথায় এলোমেলো হয়ে গেছে ওর। পরে চিঠিটা পড়ে। মাথায় হাত দিয়ে বসে পড়ে। কি করবে কি না করবে তাই ভাবতে থাকে। দীপ্তি স্পষ্টভাবে লিখে গেছে, সন্তানের দাবি নিয়ে যেন ওর সামনে না দাঁড়ায় রিশাদ। ফোন হাতে নিয়ে দীপ্তির নাম্বারে ডায়াল করে, কিন্তু ও রিসিভ করে না। করবে কি করে? রিতা তো ফোন মিউটে রেখেছে। অনবরত ফোন দিয়ে যাচ্ছে রিশাদ। অফিসের সামনে দাঁড়িয়ে আছে এই অপেক্ষায় যে কখন দীপ্তি অফিসে আসবে। দীপ্তি আদৌ আসবে কিনা তা নিয়েও বেশ সংশয় আছে ও। কারণ দীপ্তি স্বাধীন চেতা মেয়ে। নিজের সিদ্ধান্তেও বরাবরই অটল। এ নিয়ে বিয়ের আগে ও পরে অনেক কথা কাটাকাটি হয়। দীপ্তি, এই দীপ্তি, ওঠ এবার। হ্যাঁ বল, খাবি চল। অনেক বেলা হয়ে গেছে। আমি জানি তুই অনেকটা সময় না খেয়ে আছিস। এই অবস্থায় খালি পেটে থাকা একদম উচিত না। অনেক বেলা হলো তাই না? অফিসের জন্য দেরি হয়ে গেল। আজ কোনো অফিস নয়। আমি অফিস থেকে দুজনেরই ছুটি নিয়ে নিয়েছি। দীপ্তি, হুম, একটা সত্যি কথা বলবি? হ্যাঁ বলবো। তুই ডিভোর্স পেপারে সিগনেচার কেন কর? শান্তি চেয়েছি, সুখ চেয়েছি, তাই কি? হ্যাঁ। নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে কি বেঁচে থাকা যায় আপু? রিশাদের সাথে সম্পর্কটা ঠিক করার আর রাখার অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো কিছু কি আর একতরফা হয় বলো? ওপাশ থেকে কোনো পজিটিভ রেসপন্স পাইনি। পেয়েছি বিরক্ত মনোভাব, অপমান আর কষ্ট। আমার মনে হয় না কোর্ট অর্ডার ডিভোর্সের অ্যাপ্লাই গ্রহণ করব। কোনো মেয়ে প্রেগনেন্ট থাকলে এবং ডিভোর্স অ্যাপ্লাই করলে কোর্ট তা গ্রহণ করে না। তা আমি বুঝে নেব। তোমার চেনা কোনো ভালো অ্যাডভোকেট আছে? আছে। কিন্তু তা দিয়ে তুমি কি করবে? বলবো। আগে তার ঠিকানা দাও। আমি তার সঙ্গে কথা বলতে চাই। আচ্ছা দেব। এখন চল। হুম। অনেকটা সময় গেটের বাইরে দাঁড়িয়ে থাকি নিশা, কিন্তু দীপ্তি আসে না। অনেক অনুরোধের পর গেটের দারোয়ান রিশাদকে ভেতরে যেতে দেয়। পুরো অফিস খুঁজেও দীপ্তিকে পাওয়া যায় না। সবার কাছে খোঁজ নিয়ে জানা যায় রীতা দীপ্তির ছুটি করিয়েছে। অফিস থেকে রিতার ঠিকানা নিয়ে ওর বাড়িতে যায়। দুবার বেল বাজানোর পর দরজা খুলে বের হয় দীপ্তি। দীপ্তি অবাক রিশাদকে এখানে দেখে, আর রিশাদ খুশি দীপ্তিকে দেখে। ওর চোখে মুখে খুশির ঝলক। ওহ দীপ্তি, তুমি এখানেই? রিশাদ দীপ্তিকে জড়িয়ে ধরে। দীপ্তি রিশাদকে সরিয়ে দেয়। তুমি এখানে কেন? তোমাকে নিতে এসেছি।
মানে? প্লিজ দীপ্তি, ফিরে চলো তুমি। নতুন মানুষের সাথে নতুন করে সবটা শুরু করি। রিশাদের কথায় মুচকি হাসে দীপ্তি। বলে, নতুন মানুষের সাথে নতুন করে সবটা নতুন করে শুরু করবে বলেই তো তোমাদের মাঝ থেকে আমি চলে এসেছি। আমি খোঁজ নিয়েছি, খুব তাড়াতাড়ি আমাদের ডিভোর্স হয়ে যাবে। তারপর তুমি তোমার মতো, আমি আমার মতো। প্লিজ দীপ্তি, আমাকে আর আমার সন্তানের থেকে আলাদা করো না। প্লিজ রিশাদ, তোমার সাথে এসব ব্যাপারে কথা বললে আমার ভালো লাগছে না। দীপ্তি, তুমি যা বলবে আমি তাই করবো। তবুও চলো আমার সাথে। আমাদের ডিভোর্সের পর রিয়াকে বিয়ে করে সুখে থাকো। রিয়া? ও, আমার প্রেগনেন্সির খবর পেয়ে রিয়াকে ভুলে গেলে? তুমি না ওকে ভালোবাসো? আমার অনেক কাজ পড়ে আছে রিশা। তোমার সাথে বাকি কথা না হয় কোর্টেই হবে। তুমি আমাকে আমার সন্তানের থেকে আলাদা করতে পারো না। তুমি অনেক আগে আলাদা হয়ে গেছো। নতুন করে আলাদা করার বা আলাদা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। বেশ, তবে তাই হোক। সব কথা কোর্টেই হবে। রিশাদ চলে যায়। দরজায় দাঁড়িয়ে বাদ নামানা চোখের পানি মুছে নেয় দীপ্তি। যতই হোক, ভালো তো বেশি ছিল, হয়তো এখনো ভালোবাসে। পিছন ঘুরতেই দেখে রিতা দাঁড়ানো। স্বাভাবিক ভঙ্গিতে এগিয়ে যায়। তোর থেকে এতটা আশা করিনি রে। দেয়ালে পিঠ ঠেকে গেলে কিছু করার থাকে না। কতটা মানসিক যন্ত্রণা দিয়েছে ও আমাকে। মানসিক তৃপ্তি বলে কিছু হয়, যা আমি রিশাদের কাছ থেকে পাইনি। সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। এতটা প্রেশার নিস না। পুচকুর কষ্ট হবে। পুচকুকে আমি আমার থেকে দূরে যেতে দেব না। ওই এখন আমার একমাত্র সম্ভব, বাঁচার একমাত্র আশা, আমার সবটা। নির্দিষ্ট ডেটে কোর্টে উপস্থিত হয় রিশা আর দীপ্তি। রিশাদ বাচ্চার জন্য সব করতে পারে বলে দীপ্তিকে বাইরে হুমকি দিয়ে এসেছে। দীপ্তি কিছু না বলে চলে আসে। দীপ্তির পক্ষের উকিল কোর্টে পুরো তাক লাগিয়ে দিয়েছে। রিশাদ আর রিয়ার ব্যাপারে সব কথা জজের সামনে বলেছে। ডিভোর্স পাওয়ার জন্য যা যা করা দরকার দীপ্তি আর উকিল তাই তাই করেছে। অবশেষে তাই হয়েছে। রিশাদ আর দীপ্তির ডিভোর্স হয়েছে। জজ এটাও বলেছে, দীপ্তি না চাইলে রিশাদ বাচ্চার উপর কোনো দাবি করতে পারবে না। জজের রায় শুনে অসহায় দৃষ্টিতে দীপ্তির দিকে তাকায় রিশাদ। এবারও দীপ্তি কিছু না বলে চলে যেতে চায়, কিন্তু রিশাদ দীপ্তির পথ আটকে দাঁড়ায়। আমার থেকে আমার সন্তানকে কেড়ে তুমি বড় ভুল করলে দীপ্তি। এর মাসুল তোমাকে দিতে হবে। ভুলের কথা যদি বলেই থাকো, তাহলে আমি বলবো, তুমি আমার থেকে আমার সুখ কেড়ে নিয়েছো, আমার ভালোবাসা কেড়ে নিয়েছো, বিশ্বাস কেড়ে নিয়েছো। আমাদের 6 বছরের ভালোবাসার সম্পর্ক তুমি এক চটকিতে ভুলে গেছো। তো একবার ভেবে দেখো, তোমার করা কাজগুলো সামনে আমার কাজ একেবারে তুচ্ছ। তাছাড়া আমি চাই না আমার সন্তান কোনো বিশ্বাসঘাতক, দুশ্চরিত্র মানুষের ছত্রছায়ায় বেড়ে উঠুক। আমার সন্তানের ভালোর জন্য যা করতে হবে আমি তাই করব। কেউ আটকাতে পারবে না। ব্যাস দীপ্তি, অনেক বলেছ আর না। আমার সন্তান নিজে থেকে আমার কাছে আসবে। আর তুমি শুধু যা চেয়ে দেখবে। কথাটা মনে রেখো। এবারও তুমি আমার কাছে এবারও হারবে রিশাদ। তোমার প্রথম হারের কথা মনে করে দিচ্ছে। আমার যখন প্রথম চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার আসে, তুমি তখনও বেকার। আমাকে তুমি চাকরিতে যেতে দিতে চাওনি। আমাকে উপরে উঠতে দিতে চাওনি। বলেছিলে এসব করার দরকার নেই। কিন্তু আমি হাল ছাড়িনি। আজ আমার স্যালারি তোমার চেয়ে বেশি। এটাই তোমার প্রথম হার। পরবর্তী হারের জন্য মানসিকভাবে তৈরি হও। রিশাদ দীপ্তির কথা শুনে রেগে চলে যায়। রিশাদ যেতেই হৃদয় সে দীপ্তির কাঁধে হাত রাখে। চোখে থাকা দুফোঁটা পানি মুছে ঘুরে দাঁড়ায় দীপ্তি। তুই এই শহর ছেড়ে দূরে কোথাও চলে যা। রিশাদের চোখে আমি হিংস্রতা দেখেছি। ও যা খুশি করতে পারে। প্লিজ, তুই চলে যা এখান থেকে। রিতার কথায় দীপ্তি জোরে হেসে ওঠে। আশেপাশের সবাই দীপ্তির দিকে তাকিয়ে আছে। যে মেয়েটার কিছুক্ষণ বিবাহ বিচ্ছেদ হলো, সে মেয়েটা এখন কোর্টের বাইরে দাঁড়িয়ে জোরে জোরে হাসছে। দৃশ্যটা সবারই দৃষ্টিকটু লাগছে, সাথে রিতারও। দূরে গাছের আড়ালে দাঁড়িয়ে সবটা দেখছে রিয়া। ও বুঝতে পারছে না দীপ্তির মাথায় কি চলছে। এমন পাগলের মতো হাসছিস কেন তুই? এখানে উপস্থিত কেউ একজন বোঝার চেষ্টা করছে আমার মাথায় কি চলছে, কিন্তু সে জানে না আমি মাথা নয়, মন দিয়ে খেলছি। তোর কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারি না। চল বাসায় যাই। রিশা, তুমি বাচ্চার পিছনে পড়ে আছো কেন? যত নষ্টের গোড়া ওই দীপ্তি। ডিভোর্স হয়ে যাবার পরও জ্বালিয়ে মারছে। রিশাদ, একটা কথা বলো তো, তুমি বাচ্চাটার কাস্টাডি চাও কেন? দীপ্তি। কি? হ্যাঁ দীপ্তি। দীপ্তি আমার জেদ বাড়িয়ে দিয়েছে। আমি কিছুতেই ওর কাছে হারতে পারবো না। কিছুতেই পারবো না। আমার সন্তানকে আমার থেকে দূরে করার জন্য ও যা করলো, তা আমি মানতে পারছি না রিয়া।
ও আমার ইগোতে আঘাত করেছে। এত সাহস হয় কি করে ওর? আমার মনে হয় তুমি একটু বেশি ভাবছো। দীপ্তি আমাদের দুজনের মাঝে থেকে চলে গেছে। এবার আমাদের এক হতে কেউ বাধা দিতে পারবে না। প্লিজ, তুমি এসব ভাবনা বাদ দাও। তাছাড়া আমি দীপ্তির কোনো কিছু নিয়ে আমার নতুন জীবন শুরু করতে পারবো না। বাচ্চা তো অবশ্যই না। রিয়া, হ্যাঁ, এবার তুমি ডিসিশন নাও, কাকে চাই তোমার? আমি নাকি ওই বাচ্চা? রিয়া, তুমি এমন বলতে পারো না। বাচ্চাটা আমার অংশ, আমার। বেশ, তবে তুমি তাই নিয়ে থাকো। যদি কোনোদিন বাচ্চার ভূত মাথা থেকে নামে, তবে তখন আমার সাথে যোগাযোগ করো। রিয়া, ওয়েট। ওকে, আমি বাচ্চার কথা ভাববো না। প্লিজ, তুমি যেও না। সরি রিয়া, তোমাকে মিথ্যা বলতে হলো। আমি আমার সন্তানকে নিজে থেকে দূরে রাখতে পারবো না, আর তা চাইও না। তার থেকে বড় কথা, আমি দীপ্তির কাছে হাঁটতে পারবো না। আমাকে ও বিশ্বাসঘাতক বলেছে, দুশ্চরিত্র বলেছে। এসব আমি কিছুতেই বরদাস্ত করতে পারবো না। আর তো মাত্র কয়েক মাস, তারপর আমার জিনিস আমার কাছে। দিন দিন নিজের অস্তিত্ব প্রমাণ করছে দীপ্তির সন্তান। পেট অনেকটা ফুলে গেছে। খাবার খেতে কষ্ট হয়, ঘুমাতে পারে না, চলাফেরায় কষ্ট হয়। দীপ্তি অনেক আগে রিতাকে বলেছিল সে রিতার বাড়ি ছেড়ে অন্য কোথাও থাকবে। রিতা কিছু না বলে দুবেলা না খেয়েছিল। এরপরে দীপ্তি এ ব্যাপারে আর কোনো কথা বলেনি। বড় বোনের মতো আগলে রেখেছে। দীপ্তির মা বাবা মেয়ের এমন অবস্থাতে আর মুখ ফিরিয়ে থাকতে পারেনি। তারা অবশ্য চেয়েছিল মেয়েকে তাদের সাথে নিয়ে যেতে, কিন্তু রিতা দেয়নি। এতে বাবা মায়ের কোনো সমস্যা হয়নি। তারা প্রায় আসে দীপ্তিকে দেখতে। এখন রিতা তাদের বড় মেয়ে। এমন অবস্থায় মুড সুইং হয় তা সবার জানা। পুরনো স্মৃতি, পুরনো ঘা মাঝে মাঝে কাঁচা হয়ে আসে, যা মৃত্যু যন্ত্রণার সমান। তাও সবটা সহ্য করে নেয় দীপ্তি। বাঁচতে হবে, ভালো থাকতে হবে, নিজের জন্য, নিজের সন্তানের জন্য। এগিয়ে আসছে নতুন অতিথির পৃথিবীতে আসার দিন। আর অপরদিকে রিশাদের মাথায় বাসা বাঁধছে নিজের ইচ্ছে চরিতার্থ করার নতুন প্ল্যান। দুটি মানুষের ভালোবাসার সম্পর্কে সবচেয়ে বড় খুঁটি হলো বিশ্বাস। এই খুঁটি যেমন মজবুত হয় তেমনই নাজুক হয়। সম্পর্কে বাকি খুঁটি যেমন রাগ অভিমান সহজে দূর করা যায়, কিন্তু বিশ্বাস, বিশ্বাস একবার ভেঙে গেলে তা দ্বিতীয়বার আর গড়ে না বা গড়া যায় না। একজন বিশ্বাসঘাতকতা করলে অপরজনকে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসা অতি আবশ্যক। পুরো জীবনে কষ্ট বয়ে বেড়ানোর থেকে একেবারে ঝেড়ে ফেলা ভালো। রিশাদ আর রিয়া বিয়ে করে বেশ সুখে আছে। সেদিন কোর্ট থেকে বের হবার পর দীপ্তির সাথে রিশাদের আর দেখা হয়নি। রিশাদ দূর থেকে দীপ্তির ওপর নজর রেখেছে। কখন কি করছে, কোথায় যাচ্ছে, সবটা রিশাদ জানে। ঘরের বাইরে বেরোলে দুটো লোক দীপ্তির পিছু নেয়। রিশাদ মনে করে দীপ্তি কিছু জানে না, কিন্তু দীপ্তি সবটা জানে। কিছু মানুষকে প্রথম দেখাতেই চেনা যায় সে কেমন, আর কিছু মানুষকে বছরের পর বছর দেখেও চেনা যায় না। এখানে রিশাদের অবস্থাও তাই হয়েছে। ও চিনতে পারেনি দীপ্তিকে। দীপ্তি প্রখর বুদ্ধির অধিকারী। ওর সিক্স সেন্স প্রখর, যা রিশাদ এতদিনেও বুঝতে পারেনি। রিশাদের ভাবনা যেখান থেকে শেষ হয়, দীপ্তির ভাবনা সেখান থেকে শুরু হয়। কিন্তু দিন যত গড়াচ্ছে, দীপ্তির শরীর তত খারাপ হচ্ছে, আর ভয় বাড়ছে। রিতা সিদ্ধান্ত নিয়েছে দীপ্তিকে দূরে কোথাও পাঠাবে, কিন্তু দীপ্তি নারাজ। সে কোথাও যাবে না। ওটিতে আছে দীপ্তি, বাইরে অপেক্ষা করছে রিতা। আর দীপ্তির মা বাবা, দূরে দাঁড়িয়ে আছে রিশাদ। ডেলিভারির পরে বাচ্চাটাকে দীপ্তি থেকে আলাদা করে নিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে রিশাদ। বলতে গেলে বাচ্চাটা চুরি করবে রিশাদ। কথায় আছে না, চোরের 10 দিন, গৃহস্থর একদিন। ওটি থেকে খবর আসে দীপ্তির মরা বাচ্চা জন্ম দিয়েছে। দূর থেকে এই খবর শুনে রিশাদ বসে পড়ে। যতই ও দীপ্তি থেকে বাচ্চাটাকে কেড়ে নেওয়ার কথা বলুক, কিন্তু কখনো বাচ্চার ক্ষতি চায়নি। দীপ্তির কাছে হাঁটতে পারবে না বলে বাচ্চা চুরির কথা ভাবে। বাচ্চাটা নিয়ে রিশাদ অনেক পরিকল্পনা করে, কিভাবে বড় করবে, কিভাবে রাখবে, ইত্যাদি ইত্যাদি। অনেক স্বপ্ন দেখেও। নার্সের কথা শুনে সব স্বপ্ন কাচের মতো ভেঙে যায়। রিশাদ চোখের পানি মুছে দ্রুত বাইরে বেরিয়ে আসে। 5 দিন পর হসপিটাল থেকে ছাড়া হয় দীপ্তি আর ওর বাচ্চাকে। হ্যাঁ, দীপ্তি জীবিত বাচ্চা জন্ম দিয়েছে। রিশাদ বাচ্চা চুরি করতে পারে, এমনটাই আজ করে দীপ্তি ডাক্তারদের আগে থেকে বলে রেখেছিল। বাচ্চার আসল খবর যেন বাইরে বলা না হয়। বাচ্চার মুখ থেকে কান্না করে দীপ্তি। পুরো রিশাদের কার্বন কপি। এমন অবস্থায় শুধু রিশাদের কথা মনে পড়ে দীপ্তির। কত কি ভেবেছিল দুজনে। রিশাদ, আমি মা হতে চাই। দীপ্তির মুখে এ কথা শুনে খুব খুশি হয় রিশাদ। রিশাদও একটা বাচ্চার কথা ভাবছিল, কিন্তু তার বলা হয়নি। আচ্ছা, দীপ্তি তোমার ছেলে বাবু চায় নাকি মেয়ে বাবু? ছেলে বাবু চায়, ঠিক তোমার মতো। আমার মেয়ে বাবু চায় তোমার মতো। পুরনো কথা মনে পড়তেই চোখের পানি বাঁধ ভাঙে। সবকিছু পাল্টে গেছে। একটা ঝড় দীপ্তির জীবনে সব সুখ কেড়ে নিয়েছে।
দীপ্তি সবাইকে জানায় ও এখান থেকে চলে যাবে। বাচ্চাকে নিয়ে রিশাদের নাগালের মধ্যে থাকতে পারবে না। দীপ্তির সিদ্ধান্তে সবাই সায় দেয়, আর ওকে শহরের বাইরে দূরে কোথাও পাঠিয়ে দেয়। সময় নিজের মতো বয়ে যাচ্ছে। সবাই নিজের মতো নিজের জীবন গুছিয়ে নিচ্ছে। রিশাদ বুঝতে পেরেছে ও হীরা ছেড়ে কাচের পিছনে ছুটছে। জীবনের সবচেয়ে বড় ভুল করেছে দীপ্তিকে নিজে থেকে আলাদা করে। দীপ্তির কাছ থেকে ক্ষমা চাওয়ার জন্য ওকে তন্ন তন্ন করে খুঁজছে রিশাদ। দীপ্তির নিজের নতুন চাকরি, মেয়ে দৃষ্টি আর নতুন সংসার নিয়ে ভালো আছে, সুখে আছে। কিন্তু মাঝে মাঝে রিশাদের অনুপস্থিতি অনুভব করে। রিশাদ যদি ডিভোর্সের আগে ওর কথাগুলো একবার শুনতো, তাহলে কতই না ভালো হতো। আসলে সুখ এমন একটা জিনিস যা অনেকে শত কষ্ট করেও পায় না। আবার অনেকে বিনা কষ্টে সুখ পেয়েও তার মর্ম বোঝে না। বছর গড়াচ্ছে, দৃষ্টি বড় হচ্ছে, দীপ্তির চুলে পাক ধরেছে, শরীরের শক্তি কমে গেছে। দীপ্তির দৃষ্টিকে একসাথে দেখে মা মেয়ে মনে হয় না, মনে হয় বান্ধবী। দীপ্তি নিজের সবটা দিয়ে বড় করছে, ভালো লাগছে দৃষ্টিকে। দীপ্তির দৃষ্টি থেকে ওর বাবার কথা আড়াল করেনি। যখন যা জানতে চেয়েছে, তখন যতটা বলা যায় তাই বলেছে। দৃষ্টি জানে ওর বাবা মা কেন আলাদা হয়েছে, আর এটাও জানে ওকে নেওয়ার জন্য কি কি করেছে। দৃষ্টি এতটা জেনে ওর বাবার উপর রাগ করতে পারে না। কারণটা হলো দীপ্তি। দীপ্তি রিশাদকে এখন ততটা ভালোবাসে যতটা আগে ভালোবাসতো। একদিন দৃষ্টি ওর মা দীপ্তিকে প্রশ্ন করে, আচ্ছা মা, বাবা যদি কোনোদিন তোমার কাছে এসে ক্ষমা চায় আর বলে নতুন করে সবটা শুরু করতে, তখন তুমি কি বলবে? দীপ্তি মেয়ের কথা শুনে অবাক। দীপ্তি নিজেও এমনটা বহুবার ভেবেছিল, পরে অবশ্য সেসব ভাবনা বাদ দিয়েছিল। এমনটা কোনোদিন হবে না রে, তাই এসব ভাবনা না ভাবাই ভালো। আহ মা, বলো না প্লিজ। দৃষ্টি, তোর বাবা মাকে ভুলে গেছে, আর আমিও তাকে ভুলে গেছি। তাছাড়া তার নিজের স্ত্রী সন্তান আছে। ও তো জানেই না তুই পৃথিবীতে আছিস। তোমার চোখের পানি, কিন্তু বলছো তুমি বাবাকে ভুলোনি এবং তুমি বাবাকে খুব ভালোবাসো। দুষ্টুমি, মায়ের সাথে ফাইজলামি হচ্ছে, কান টেনে দিব কিন্তু। মা, তোমার যা ইচ্ছে তাই করো, কিন্তু প্লিজ আমার প্রশ্নের উত্তর দাও। দৃষ্টি, আমি কিন্তু রেগে যাচ্ছি। ওকে ওকে বলতে হবে না, তাও তুমি রাগ করো না। রাগলে তোমাকে একটু ভালো লাগে না। গাল দুটো, নাকের মাথা কেমন যেন লাল লাল হয়ে যায়। দেখতে পুরো পেতনির মতো লাগে। আর চোখ দুটো মনে হয় ভেতরে ঢুকে যাবে। তখন সবাই তোমাকে কানি বলবে। এসব কি আর আমার শুনতে ভালো লাগে বলো? দাঁড়া তুই। দীপ্তিকে উঠতে দেখে দৃষ্টি দৌড় লাগায়। দীপ্তি আবার বসে পড়ে। তুই একদম তোর বাবার মতো হয়েছিস রে। তোর বাবাও বলতো, রাগলে আমাকে পেতনির মতো লাগে। তোর পছন্দ অপছন্দ অনেকটাই তোর বাবার মতো। আজ তোর বাবা আমাদের সাথে থাকলে খুব খুশি হতো রে। কিন্তু আফসোস, সে পথভ্রষ্ট হয়ে আমাদের থেকে দূরে। পর্দার আড়ালে দাঁড়িয়ে মায়ের সব কথা শুনেছে দৃষ্টি। তুমি বাবার উপরে রেগে আছো জানি, কিন্তু আজও বাবাকে ভালোবাসো। ভালোবাসার মানুষের উপর যতই রাগ বা অভিমান থাকুক না কেন, দিন শেষে তুমি তাকে ক্ষমা করে দেবেই। দৃষ্টি, তোমার মা তোমাকে খুব ভালোবাসে, তাই না? হ্যাঁ আঙ্কেল, মা আমাকে খুব ভালোবাসে, আর বাবাকেও। তোমার বাবা কি করে? জানি না। মানে, আমার জন্মের আগে বাবা আর মায়ের ডিভোর্স হয়ে গেছে। জানি না আমার মতো ভুল আর কতজন করেছে আর করবে। কি ভুল করেছি তুমি? আমি অনেক বড় ভুল করেছি, যার কোনো ক্ষমা হয় না। নিজের সবচেয়ে কাছের, সবচেয়ে প্রিয় মানুষটিকে নিজে থেকে আলাদা করে দিয়েছি। জানি না সে কোথায় আছে, কেমন আছে। আজও আমি তাকে খুঁজছি, তার কাছে ক্ষমা চাওয়ার জন্য। তার কাছে ক্ষমা না পেলে যে মরেও শান্তি পাবো না। শেষের কথা শুনে দৃষ্টির চোখ ভিজে যায়। আড়ালে চোখ মুছে আর বিড়বিড় করে বলে, ভাগ্য যাদের এক করতে চায় তাদের আলাদা করার সাধ্য কারো নেই। মুখোমুখি দাঁড়িয়ে আছে দীপ্তি আর রিশাদ। এত বছর পর দীপ্তি রিশাদকে দেখে মুহূর্তে নিজের সব রাগ অভিমান ভুলে জড়িয়ে ধরে। ওর যে বয়স হয়েছে, চুলে পাক ধরেছে, পাশে মেয়ে দাঁড়িয়ে আছে, তা যেন ভুলেই গেছে। রিশাদেরও চুলে পেকে গেছে, মুখে আর শরীরের চামড়ায় ভাঁজ পড়েছে। প্রথম যেদিন দীপ্তি রিশাদকে জড়িয়ে ধরেছিল, সেদিন রিশাদ পাথরের মতো দাঁড়িয়েছিল। দীপ্তি নিজের বাহুডোরে আটকাবে কিনা তা ভাবতে ভাবতেই দীপ্তি সরে গিয়েছিল। আজও ঠিক তেমনটাই হয়েছে। দীপ্তি মাথা তুলে চোখ মুছে নেয়। চোখ মুখ শক্ত করে জিজ্ঞেস করে, তুমি এখানে কিভাবে? আমাকে তো দৃষ্টি এনেছে, বলল ওর মায়ের সাথে দেখা করাবে। দৃষ্টি, হ্যাঁ মা, বাবাকে আমি এনেছি। দৃষ্টির কথাতে দীপ্তি রিশাদ দুজনেই অবাক। দৃষ্টি দীপ্তিকে মা আর রিশাদকে বাবা বলে ডাকায়। রিশাদ জিজ্ঞাসা দৃষ্টিতে দৃষ্টি আর দীপ্তির দিকে তাকায়। দৃষ্টি দুজনের অবস্থা বুঝতে পেরে বলতে শুরু করে, ছোটবেলা থেকে আমার সবচেয়ে প্রিয় মানুষ আমার মা।
আমার বন্ধুরা যখন তাদের বাবার সাথে স্কুলে আসতো, তখন মাকে বাবার কথা জিজ্ঞেস করতাম, আর মা শুধু একটা কথাই বলতো, তোর বাবা আমাদের সাথে থাকে না, অনেক দূরে থাকে। ব্যাস, আমি এতটুকুতেই সন্তুষ্ট থাকতাম। যখনই বাবার বিষয়ে কিছু জানতে চাইতাম, মা সবসময় পজিটিভ কিছু বলতো। বাস্তববোধ হবার পর খেয়াল করলাম মা আড়ালে কাঁদে। একদিন রীতা আন্টিকে বাবার ব্যাপারে কথা বলতে শুনলাম। এগিয়ে গেলাম তাদের দিকে। সেদিন মা আমার জোড়াজড়িতে সবটা বলতে বাধ্য হয়। সবটা বলার শেষে মা বলেছিল, তোর বাবা সত্যিই ভালো মানুষ, ওকে তুই ভুল বুঝিস না। সেদিন বুঝতে পারলাম মা বাবাকে কতটা ভালোবাসে। সেদিন রীতা আন্টি বলেছিল, বাবা নাকি মাকে খুঁজতে আন্টির কাছে গিয়েছিল, আর মায়ের সাথে ডিভোর্স হওয়ার পর যাকে বিয়ে করেছিল সে নাকি বাবাকে ধোকা দিয়েছে। জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিনটি ওপর থেকে ঠিক হয়ে আসে। ভাগ্য যাদের এক করতে চায় তাদেরকে কি আলাদা করতে পারে। একদিন বাবাকে আমি একটা রেস্টুরেন্টে দেখি, মায়ের কাছে বাবার ছবি দেখি। অনেক আগের হলেও চিনতে অসুবিধা হয়নি, কিন্তু বাবা আমাকে চিনতো না। চিনবেই বা কি করে? আমি যে বেঁচে আছি তাই তো সে জানতো না। অজুহাত দেখিয়ে কথা বললাম। জানতে পারি শহরে নতুন, আমাদের স্কুলের পাশে যে অফিসটা আছে সেখানে ট্রান্সফার হয়ে এসেছে। এরপর প্রায় দেখা হতো। ইচ্ছে করতো বাবা বলে ডাকি, কিন্তু পারিনি। কথায় কথায় তার পরিবারের কথা জানতে চাইলাম। তোমার কথা বললো মা, আর তার ভুলের কথা বলল, তোমাকে খুঁজছে ক্ষমা চাওয়ার জন্য। তখন বুঝলাম বাবা তোমাকে এখনো ভালোবাসে। নিজের ভুল বা পাপের জন্য সে অনুতপ্ত। দৃষ্টির কথাগুলো মন দিয়ে শুনছিল দীপ্তি আর ঋষাদ। ঋষাদ মাথা নিচু করেছিল, আর দীপ্তির চোখ থেকে পানি পড়ছিল। দৃষ্টি ওর মায়ের কাছে গিয়ে মায়ের কাছে বসে তার বলতে শুরু করে, মা, বাবা নিজের ভুল বুঝতে পেরেছে। আজ সে নিজের কাজের জন্য অনুতপ্ত। বাবাকে ক্ষমা করে দাও মা। তুমিও তো আজও বাবাকে ভালোবাসো। নতুন করে তুমি, আমি আর বাবা আমাদের জীবন শুরু করি। আচমকা দীপ্তির দৃষ্টির গালে পরপর কয়েকটা চর বসিয়ে দিয়ে ঋষাদ উঠে দীপ্তিকে আটকায়। তুমি পাগল হয়ে গেছো দীপ্তি। আচ্ছা আমি চলে যাচ্ছি, তাও প্লিজ তুমি দৃষ্টির সাথে এমন করো না। তুমি ছাড়া কে আছে ওর বলো? মা, তুমি তো বলেছিলে কেউ যদি ভুল করে ক্ষমা চায় তাহলে তাকে ক্ষমা করা উচিত, আর ক্ষমা মানুষের মহৎ গুণ। তাহলে তুমি কেন বাবাকে ক্ষমা করতে পারছো না? সব প্রশ্নের উত্তর হয় না দৃষ্টি। তুই এখনো অনেকটা ছোট, এসবের মধ্যে নিজেকে আনিস না। মা, আমি অনেক বড় হয়েছি, সবটা বুঝি। বাবা যখন তোমার কাছে ক্ষমা চাইছে, তখন প্লিজ তুমি, তুই যে মানুষটাকে ক্ষমা করতে বলছিস, সে মানুষটা আমার জীবনে কতগুলো বছর নষ্ট করেছে তা কি সে জানি? 4 বছর সম্পর্ককে পরিণতি দেওয়ায় অনেক বাধা পেয়েছি, তাও ওর বলাতে ওর হাত ধরে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম। 2 বছরের বিবাহিত সম্পর্কে ও অন্য একটা মেয়েকে নিয়ে আসে। আমাদের 6 বছরের ভালোবাসার কোনো ভ্যালুই ছিল না ওর কাছে। তার আগে ওকে বহুবার বিভিন্নভাবে বুঝিয়েছি যে ও যা করছে সব ভুল, কিন্তু ও কিছু বুঝতেই চায়নি। আমার সামনে সেই মেয়েকে এসে বলে, আমি তোমাকে ডিভোর্স দেব। ডিভোর্স পেপার হাতে দিয়ে বলে, সাইন করে দিও। আর আমি যেন এসে তোমাকে বাড়িতে না দেখি। কেন? ও কি জানতো না আমার কোথাও যাওয়ার জায়গা নেই? সেই রাতে আমি কোথায় যাব তাই একবারও ভাবিনি। তাহলে তুই বল, এই মানুষটাকে কি করে ক্ষমা করা যায়? নিজের হার স্বীকার করতে পারবে না বলে তোকে আমার থেকে আলাদা করার প্ল্যান করে। মায়ের কথা শুনে দৃষ্টি চুপ হয়ে আছে। এখানে ওর কি বলার আছে ও সেটাই বুঝতে পারছে না। দীপ্তি আবার বলা শুরু করে, এই যে মানুষটাকে দেখছিস, এ প্রচুর ইগো। ওর সাথে পরিচয় হবার 3 বছরের মধ্যে আমি চাকরি পেয়ে যাই, কিন্তু এ তখনও বেকার। আমাকে অনেক বুঝিয়েছে আমি যেন চাকরি না করি। আরো বলেছে, মেয়েদের চাকরি করে কি হবে, ওদের তো স্বামী, সন্তান আর সংসার সামলানোই একমাত্র কাজ। আমি ভেবেছিলাম এমন একটা মানুষের সাথে কি করে থাকবো, কিন্তু পরে ভেবেছি একে ছাড়া কি করে থাকবো। নিজের ভালোবাসার ওপর বিশ্বাস আর ভরসা রেখে এগিয়ে যায়। বিশ্বাস কর দৃষ্টি, আমার জীবনের সবচেয়ে ভুল সিদ্ধান্ত ছিল এটা। বিয়ের পরও ওর এমন মানসিকতা বদলায়নি, কিন্তু আমি আমার লক্ষ্য স্থির ছিলাম। আজও আছি। এই মানুষটাকে আমি অনেক আগেই ক্ষমা করে দিয়েছি, কিন্তু এর সাথে নতুন করে জীবন শুরু করা আর মৃত্যু আমার কাছে একই মনে হয়। মা, আমার যা বলার আমি তা বলেছি দৃষ্টি। তুই যদি তোর বাবার সাথে যেতে চাস, আমি তোকে আটকাবো না। মা প্লিজ, তুমি এমন করো না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমারও তো ইচ্ছে করে তোমার আর বাবার সাথে থাকতে। একটু আগে বললি না, আমি তোকে শিখিয়েছি ক্ষমা মহৎ গুণ। মনে কর,
আমি তোকে এটাও শিখিয়েছি, আত্মসম্মান বিসর্জন দিয়ে সুখ পাওয়া যায় না। যেটা আমি তোকে শিখিয়েছি সেটা আমি কি করে অস্বীকার করি? আমার তুমি ছাড়া আর কাউকে চাই না, কাউকে না। বাবা, তুমি চলে যাও। আমি আমার মায়ের চোখে পানি দেখতে পারবো না। তুমি নিজে আমার আর মায়ের জীবন এলোমেলো করে দিয়েছো। আমার মাকে অনেক আঘাত দিয়েছো। আমি তোমাকে নতুন করে সে সুযোগ দিতে পারবো না। সরি। পুরোটা সময় রিশাদ মাথা নিচু করেছিল। কিছু বলার নেই ওর। আজও মেয়েও ওকে দূরে সরিয়ে দিয়েছে। তোমার সিদ্ধান্ত সবসময় ঠিক ছিল দীপ্তি। ভুল আমি ছিলাম। নিজের ইগোকে সবসময় বড় করতে গিয়ে নিজের আপন মানুষদের হারিয়ে ফেলেছি। তোমাকে কোনোদিন দেখতে পাবো বা আমার সন্তান বেঁচে আছে এটা কোনোদিন ভাবিনি। জীবন দশায় তোমাদের দেখে যেতে পারছি, এটাই আমার জন্য অনেক। তুমি আমাকে ক্ষমা করেছ। দৃষ্টি আমাকে বাবা বলে ডেকেছে, এটাই আমার জন্য অনেক। ভালো থেকো তোমরা। আমাকে ক্ষমা করেছিস দৃষ্টি? বাবা। হ্যাঁ রে, ক্ষমা করে দিস। আসছি। দীপ্তির দিকে তাকিয়ে দৃষ্টির মাথায় হাত বুলিয়ে চলে যায় রিশাদ। মা মেয়ে দুজনেই তাকিয়ে আছে রিশাদের যাওয়ার দিকে। মানুষ যখন নিজের পাওনা থেকেও বেশি সুখ পায়, তখন সে তা মূল্য দিতে পারে না। হাতে কাঁচা টাকা এলে মানুষ যেমন তা দুহাতে উড়ায়, ঠিক তেমনি বেশি সুখ পেলে তা হেলায় হারায়। ক্ষণিকের সুখের জন্য আত্মসম্মান বিসর্জন দেওয়া বোকামি। বাঁচতে হলে আত্মসম্মানের সাথে সুখে বাঁচুন, না হলে। সমাপ্ত। গল্পটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেন। এরকম সুন্দর সুন্দর গল্প পেতে চ্যানেলটির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।